আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি ভাইয়ের কথা স্পষ্টভাবে শুনতে পারছো কিনা? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। 10টা বেজে 2 মিনিট আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিয়েছি। অ্যান্ড আজকে আমাদের পরিবেশ রসায়নের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড পরিবেশ রসায়নে আমরা আজকে নতুন টপিক শুরু করতে যাব। হ্যাঁ, নতুন টপিক আমরা কি শুরু করব বলো তো? আজকে চার্লসের সূত্র শুরু করব। ওকে, সো গতদিন আমরা বয়েলের সূত্র যা যা ছিল সব কিছু পড়েছি অ্যান্ড কিছু ম্যাথও করেছিলাম। সো আমরা হচ্ছে চার্লসের সূত্র স্টার্ট করব। কি ব্লার হয়? ক্যামেরা নট ক্লিয়ার। দেখো তো ব্রাদার, দাঁড়াও দাঁড়াও একটু ফোকাসটা দেখো। ওইখানে কি 1080p দিছ? অল ক্লিয়ার? ভাই গত ক্লাসের মার্বেল সহ যে অঙ্কটা ছিল সেটা এই সমস্যা হচ্ছে। আচ্ছা, আজকেও মার্বেলের একটা অঙ্ক করাবো, টেনশন করিও না। আচ্ছা, ক্লিয়ার করতেছে। আমি আসলে অফিসের স্টুডিওতে ক্লাস নিচ্ছি আজকে, সো এই কারণে হয়তো বা তোমাদের একটু অন্যরকম লাগতেছে। সো সব কিছু ঠিকঠাক করতেছে। ক্যামেরা ঝাপসা। ওই দেখো তো ওইখানে 1080p করছো কিনা। ফেসবুকেও কি ক্যামেরা ঝাপসা না ওয়েব অ্যাপে? এখন ক্লিয়ার তো? আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, গতকালকে আমরা যে হচ্ছে মার্বেলের অঙ্কটা করেছি, অ্যান্ড গতদিন যে আমরা বেলুনের অঙ্ক করেছি। ঠিক আছে, গতকালকে আমরা মার্বেলের অঙ্ক করছি আর গতকালকে আমরা বেলুনের অঙ্কও করছি। ওকে, এখন ক্লিয়ার হয়েছে। এই পিছনে ব্লার হয়ে গেছে। তোমরা এগুলো কিছু চেঞ্জ করো না। এই পুরো পুরো ব্লার হচ্ছে। এখন ঠিক আছে, আর কিচ্ছু চেঞ্জ করবো না। ওকে, আগেই তো ঠিক ছিল। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে, সো একটু খেয়াল করো। সো আমি একটু বলি, ঠিক আছে? গতকালকের ক্লাসটা মিস গেছে, আজকের ক্লাসটাই করতে পারবো কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ করতে পারবা। আর এই লাইটটা অফ করে দাও, এই কারণেই ব্লার, ওদের একটু সমস্যা হচ্ছে। এই লাইটটা অফ করে দাও, ঠিক আছে? ঠিক আছে, এখন আর কোনো সমস্যা হবে না। এখন খুবই ভালো দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো দেখো, যে জিনিসটা তোমাদের বলছি, অনেক দিন পরে আমি অফিসের বোর্ডে ক্লাস নিচ্ছি। সো গতকালকে আমরা পড়ছি হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র একটা দেখো তো, অন্য কলম আছে কিনা, ম্যাটাডোর কলম টলম ওইগুলা যেগুলো পিছন দিক দিয়ে। সো বয়েলের সূত্র পড়ছি আমরা গতকালকে, বুঝতে পারছো? ঠিক আছে, সো আজকে আমরা পড়বো হচ্ছে চার্লসের সূত্র। কার সূত্র পড়বো? চার্লসের সূত্র। ওকে, আজকে আমরা কি পড়বো? চার্লসের সূত্র পড়বো। সো বয়েলের সূত্র পড়ছি, চার্লসের সূত্র পড়ছি। এখন দেখো, চার্লসের সূত্র পড়ছি, খেয়াল করো, খেয়াল করো। এই বয়েলের সূত্রে আমাদের যে জিনিসগুলো লাগবে, বুঝো, যে জিনিসগুলো করছি আমরা কিছু স্পেশাল ম্যাথ করছি, তাই না? দেখো, তোমাদের যেগুলো নিয়ে কনফিউশন, আমি আবার বলতেছি, কিছু স্পেশাল ম্যাথ করছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা মার্বেলের ম্যাথ করছি। ঠিক আছে, মার্বেল থাকতে পারে, এখানে ধূলিকণা থাকতে পারে, বা কোনো কঠিন বস্তু থাকতে পারে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমরা কি পড়ছি দেখো, এটা হবে না, এটা হবে না, অন্য একটা দাও। ঠিক আছে, মার্বেলের ম্যাথ করছি, তারপরে আমরা কি করছি? বেলুনের ম্যাথ করছি। বেলুন, অন্য একটা দাও। বেলুনের ম্যাথ করছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে কিছু হচ্ছে কয়টা বেলুন ফোলানো যাবে এই ধরনের কিছু এক্সট্রা আরও কিছু ম্যাথ করছি।
সো এই টাইপের যে কনসেপ্টগুলো পড়ছি এখানে কিছু বেসিক পড়ছি না, আমরা কিছু বেসিক পড়ছি এখানে। হ্যাঁ, এই যে বেসিকগুলা পড়ছি, হ্যাঁ, এই বেসিকগুলা এই বেসিকগুলা এই বেসিকগুলো আমরা আরো সামনে পড়বো। হ্যাঁ, সামনে কই পড়বো দেখো তো। এই বেসিকগুলো আমরা সামনে, মনে করো এই যে চার্লসের সূত্র, এখানে যে বেসিকগুলো পড়ছি এই বেসিকগুলাই ঘুরে আবার আমাদের চার্লসের সূত্রে আসবে, মানে ঘুরে ফিরে একই রকম ম্যাথ বা একই কনসেপ্টের ম্যাথ। সো এখানে তোমাদের প্যানিকড হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এখানে প্যানিকড হওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ এইখানে যে বেসিকগুলা আমাদের কাজে লাগছে এগুলা এখানে চার্লসে, তারপর অ্যাভোগাড্রো বা গেলোসাকে আইসা, ঠিক আছে, আবার আসবে। ওকে, বুঝতে পারছো? ফেসবুকে অল ক্লিয়ার? তোমরা ক্লাসটা শুরু করার আগে একটু বলো তো সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার কিনা? ওয়েব অ্যাপে সব কিছু ক্লিয়ার? ওকে, ফেসবুকে একটু সবাই কমেন্ট করো। ফেসবুকে দেখতেছি, ওয়েব অ্যাপে সবাই আমাকে বলছে সব কিছু ক্লিয়ার। ফেসবুকে একটু বইলো। হ্যাঁ, ফেসবুকে সব কিছু ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ। আর তোমাকে যেটা বের করতে বলছিলাম এটা বের করো। ওকে, এখন আসো আমরা যদি আসি চার্লসের সূত্র, একদম বেসিকটা আগে পড়ি। চার্লসের সূত্র, ঠিক আছে? তো বিজ্ঞানী চার্লস কি বলছে খেয়াল করো। চার্লস, আমরা কি পড়ছিলাম? গ্যাসের কম্পোনেন্ট কয়টা বলো তো? গ্যাসের প্যারামিটার কয়টা? প্যারামিটার বলো তো? 4টা প্যারামিটার, তাই না? গ্যাসের প্যারামিটার কয়টা? 4টা। একটা হচ্ছে পি, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে এন, আর একটা হচ্ছে ভি। গ্যাসের প্যারামিটার কয়টা আমাদের? 4টা। পি, টি, এন আর ভি। এই 4টা প্যারামিটার, তাই না? চাপ, তাপমাত্রা, মোল সংখ্যা আর আয়তন। ওকে, এই 4টা প্যারামিটারের মধ্যে আমরা দেখছিলাম চার্লসের সূত্রটা আমরা পড়ছিলাম হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটা হচ্ছে আমরা চার্লসের সূত্র পড়ছিলাম। কি পড়ছিলাম ভাইয়া? ভি ইজ প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। এই টিটা কি? এই টিটা হচ্ছে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। ভালোভাবে বুঝো, এটাকে বলা হয় কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা, বা এটাকে কি বলা হয়? অথবা এটাকে বলা হয় পরম তাপমাত্রা। কি বলা হয় ভাইয়া? পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা। ওকে, কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা বলা হয়। এখানে একটু সুন্দরভাবে আমি একটু লিখি, পরম তাপমাত্রা। সো ভালোভাবে বুঝছো, এটাকে কি বলা হয়? কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা। আর এখানে কনস্ট্যান্ট আকারে কি কি থাকে? কনস্ট্যান্ট আকারে কি কি থাকে বলো তো? সবাই একটু কমেন্ট করো, কনস্ট্যান্ট কি কি থাকে আমাদের এখানে? কনস্ট্যান্ট থাকে কিন্তু আমাদের হচ্ছে চাপ আর হচ্ছে মোল সংখ্যা। ওকে, চাপ আর মোল সংখ্যাটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এইটুকু আমাদের মোটামুটি সবার জানা আছে। ওকে, এখন আসো, এখন আসো, এখন আসো কমন জিনিসটা। এইখানে কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা কিন্তু বলা হয়েছে। তো আমাদের যদি গ্রাফটা আসে, ঠিক আছে, গ্রাফটা আসে, যদি আমরা যদি ভি বনাম টি গ্রাফ আঁকি তাহলে গ্রাফটা কেমন হবে একটু বলো তো? গ্রাফটা কেমন হবে বলো তো? তোমরা যে বেসিকটা শিখছো, গ্রাফটা কেমন হবে? ভি বনাম টি যদি গ্রাফ আঁকি, গ্রাফটা কেমন পাবো সবাই একটু বলো তো? মূল বিন্দুগামী সরল রেখা পাবো। কেন পাবো দেখো তো? আমরা এখানে লিখতে পারি ভি সমানুপাতিক কনস্ট্যান্ট ইন্টু টি। ইয়েস অর নট? ভি সমান সমান কনস্ট্যান্ট ইন্টু টি বলতে পারি। ওকে, এখন আসো, এখন আসো আমরা আমরা লিখতে পারি, দেখো ভিটা ওয়াই অ্যাক্সিসে দিছি, কেটাকে আমার ঢাল ধরি ধ্রুবক, আর টিটা এক্স অ্যাক্সিসে আসে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা পাই কিনা? আমরা কি ধরনের রেখা পাই দেখো তো? আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখা পাই কিনা? তো ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখাটা কেমন আমার বলো তো? ওয়াই ইকুয়াল টু এম এক্স রেখাটা কেমন? মূল বিন্দুগামী সরল রেখা না? এখান থেকে যদি আমি আসি, এটা কি পাবো ভাই? মূল বিন্দুগামী সরল রেখা পাবো, ঠিক আছে? আর এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটার নাম কি হবে বলো তো? এইখানে রেখাটায় কি কনস্ট্যান্ট তোমরা একটু বলো? রেখাটায় কি কনস্ট্যান্ট? চাপ কনস্ট্যান্ট, তাই না?
রেখাটায় চাপ কনস্ট্যান্ট। একজন বলছে ডট ডট হবে না, অবশ্যই হবে। সো এটা যদি আমি সরাইয়ে দিই, ধরো ডট ডট দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমি ধরো ডট 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 তারপরে সমানুপাতিক দিলাম, কোনো সমস্যা নাই, কারণ আয়তন থিওরিটিক্যালি কখনো শূন্য হয় না। সো এখন দেখো এই যে মনে করো আমার যে রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে, আমরা বলি হচ্ছে সমচাপীয় রেখা। ভাইয়া কি বলি? সমচাপীয়। মানে কি? চাপটা কি আমার কনস্ট্যান্ট। কি রেখা পাই? সমচাপীয়, বা ইংলিশে কি বলি আমরা? ইংলিশে বলি হচ্ছে আইসোবারিক। আইসোবার মানে কি? সমচাপীয়, আর রেখাটার নাম হচ্ছে আইসোবারিক। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি এইটুক। এখন একটু দেখেন তো, এইখানে কোন তাপমাত্রায় আমার আয়তনটা থিওরিটিক্যালি শূন্য হচ্ছে? বলেন তো, কোন তাপমাত্রায় আয়তনটা থিওরিটিক্যালি শূন্য হচ্ছে? সবাই একটু বলে। 0 কেলভিন না? কারণ আমরা টিটা কি বলছি? কেলভিন তাপমাত্রা না? টিটা কি আসবে? কেলভিনে আসবে না? সো যখন এই পয়েন্টটা দেখব, একটু ভালোভাবে দেখো, যখন আমি এই পয়েন্টটায় আসতেছি, এই পয়েন্টটায় ভালোভাবে ফোকাস করো, এই পয়েন্টটা যখন আসতেছি আমি, এই পয়েন্টটায় কি হচ্ছে? আয়তনটা শূন্য হচ্ছে। দেখো 0, ধরো +5, 10, 15, এইভাবে আয়তনটা বাড়তেছে। সো এই জায়গাটায় এসে আয়তনটা কি হয়ে যাচ্ছে আমার? এই জায়গাটায় এসে আয়তনটা শূন্য হয়ে যাচ্ছে। সো এই তাপমাত্রাটা কি? 0 কেলভিন তাপমাত্রা। কারণ মূল বিন্দু মানে কি? এখানে 0, এখানে ধরো 1 কেলভিন, এখানে 2 কেলভিন, এখানে 3 কেলভিন, এখানে 4 কেলভিন, এইভাবেই তো বাড়বে। 0, 1, 2, 3, 4, আগাবে না এইভাবে? সো আমরা দেখতেছি এই যে পয়েন্টটা আমরা দেখতেছি, এই পয়েন্টটায় আমার আয়তনটা শূন্য হচ্ছে। সো এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা আমরা পাইছি হচ্ছে 0 কেলভিন তাপমাত্রা। এটা কি পাইছি আমরা? 0 কেলভিন তাপমাত্রা। ওকে, সো আমরা আয়তন শূন্য হয়, আয়তন কি? শূন্য হয় কি? 0 কেলভিন তাপমাত্রায়, তাই না? এই তাপমাত্রাটার একটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় অ্যাবসোলিউট জিরো। কি বলা হয়? অ্যাবসোলিউট জিরো, বা আমরা বলি এটাকে পরম শূন্য তাপমাত্রা। বাংলায় কি বলি? পরম শূন্য তাপমাত্রা। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, আমি বারবার বলতেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ যে তাপমাত্রায় আয়তনটা আমার থিওরিটিক্যালি, কখনো প্র্যাকটিক্যালি না। কি ভাইয়া কি বলতেছি? থিওরিটিক্যালি, ঠিক আছে? মানে তো তাত্ত্বিকভাবে তুমি খাতা কলমে মিলাইতে পারবা, প্র্যাকটিক্যালি কখনো মিলাইতে পারবা না। সো যে তাপমাত্রায় আমার আয়তনটা শূন্য হয়, তারে কি বলি আমরা? পরম শূন্য তাপমাত্রা। বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা কথাটা? ইয়েস অর নো বলি সবাই, একটু কমেন্ট করি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন ধরো তোমাকে পরীক্ষার হলে গ্রাফটা এইভাবে দিয়ে দিল, ধরো তোমাকে টি ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিল, তোমাকে তাপমাত্রাটা কিসে দিয়ে দিল? ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিল। কিসে দিয়ে দিল? ডিগ্রি সেলসিয়াসে। এখানে আয়তনটা দিয়ে দিল। সো তোমার বলো এখানে কি হবে? গ্রাফটা কেমন হবে? ভাই ভয়েসের সাথে আপনার মুখ মিলে না, মেলার তো কথা। আচ্ছা, আমি অফিসে নিচ্ছি তো হ্যাঁ, অফিসের নেটটা মনে হয় একটু স্লো। ওকে, আজকে একটু মানায় নাও। কি হবে বলো সবাই সবাই। এখন গ্রাফটা কিন্তু আগের মতো মূলবিন্দুগামী সরল রেখেই হবে, বাট হচ্ছে
ঝামেলাটা হচ্ছে এখানে মূল বিন্দু দিয়ে যাবে না, কারণ এই যে এইখানে যদি আসি আমরা, এই জায়গাটায় কি 0°C। 0°C মানে কি 273 কেলভিন। এখন আমরা দেখছি তাপমাত্রা যখন 0 কেলভিন, এই জায়গাটা হচ্ছে 0 কেলভিন, তাপমাত্রাটা যখন 0 কেলভিন তখন আয়তন শূন্য হয়। বলো তো 273 কেলভিনে কি আয়তন শূন্য হবে? বলো, আয়তন কিন্তু শূন্য হবে না। সো 0 কেলভিন মানে কি -273°C। তো -273°C এই 0 থেকে আরো বামে আসবে না? ইয়েস অর নট? -273°C এটা কি 0 থেকে আরো বামে আসবে কিনা? অবশ্যই বামে আসবে। তো তখন গ্রাফটা কি, তোমার আয়তনটা তো 0 থেকে স্টার্ট করতে হবে। সো তখন তোমার গ্রাফটা এইভাবে স্টার্ট করতে হবে। দেখো আমি যদি দিই, এই ব্যাপারটা বুঝতে পারছেন কেমন হয়েছে? আয়তন 0 থেকে আমরা স্টার্ট করছি, খেলাটা বুঝতে পারছো? অর্থাৎ আমার দেখো, আমি যদি বলি এই জায়গায় হচ্ছে আয়তন শূন্য, এইখান থেকে স্টার্ট হয়েছে, শূন্য থেকে স্টার্ট হয়েছে। আর 273°C তাপমাত্রায় আয়তনটা হয় দ্বিগুণ, 0°C দ্বিগুণ হয়। সো এই জিনিসগুলো আমি আবার বলতেছি। দেখো আমি কি করছি, আয়তনটা শূন্য হয়েছে কত °C তাপমাত্রায়, এই গ্রাফ অনুযায়ী, যেহেতু এটা মূল বিন্দুগামী সরল রেখা পাইছি, ভি বনাম টি গ্রাফ, মূল বিন্দুগামী সরল রেখা পাইছি। এই যে এই মূল বিন্দুটায় ভালোভাবে তাকাও, এই যে মূল বিন্দুটা, এই জায়গাটায়, এই জায়গায় কি আমার আয়তন শূন্য কিনা বলো তোমরা? আয়তন যখন শূন্য হয়েছে, একটু ভালোভাবে বুঝো, এই যে এই জায়গায় যেহেতু আয়তন শূন্য, সো এই জায়গায় তো তাপমাত্রাও শূন্য। এই যে পয়েন্টে আয়তন শূন্য, এখানে তাপমাত্রাও কত? শূন্য। শূন্য কি? কেলভিন। কারণ কি আমরা কেলভিন তাপমাত্রায় নিচ্ছি। 0 কেলভিন সমান সমান কত °C? তোমরা বলো আগে। 0 কেলভিন মানে কি -273°C না? বলো তো 0 কেলভিন মানে কি -273°C কিনা? ওকে, তো এখন দেখো আমার তো আয়তন শূন্য থেকে স্টার্ট করতে হবে। আমার তো এই যে 0°C, এখন যখন গ্রাফটা আঁকছি মূল বিন্দুতে 0°C মানে কি 273 কেলভিন। সো আমি যেহেতু এখানে পাইছি 0 কেলভিনে আয়তন শূন্য হয়, তো আমি কি এইখানে এই শূন্য থেকে স্টার্ট করলে কি হবে গ্রাফ? বলো, আমি যদি 0°C থেকে স্টার্ট করি, 0°C তো আর আয়তন শূন্য না। বলো এখানে কি এই পয়েন্টটাই কি আয়তন শূন্য? কখনোই তো না, কখনোই তো না, এই পয়েন্টে তো আয়তন শূন্য না। সো এই কারণে আমরা কই থেকে স্টার্ট করছি -273°C। কারণ কি -273°C মানে কি 0 কেলভিন। তোমরা °C থেকে কেলভিনে কনভার্ট করো। °C থেকে আমি যদি কেলভিনে যাই, °C থেকে যদি কেলভিনে যাই, তাহলে কত যোগ করা লাগে? 273 যোগ করা লাগে না? ইয়েস অর নট? °C থেকে কেলভিনে গেলে কত যোগ করা লাগে? 273 যোগ করা লাগে। সো এখন -273°C থেকে আমি 0 কেলভিনে যাব, -273 সাথে 273 যোগ করো, তাইলেই কি হবে ভাইয়া? ঠিক আছে, 0 কেলভিন হবে। ইয়েস অর নট? ইয়েস অর নট? সবাই একটু বলো। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের আয়তনটা কেন হচ্ছে -273°C থেকে স্টার্ট হইল, এই গ্রাফটা এখন বুঝতে পারছো? সো ভাইয়া গ্রাফটা কেন পিছনে দিছে এখন কি ধরতে পারছো সবাই? কেন পিছন থেকে স্টার্ট করছি গ্রাফটা? সবাই একটু বলো তো, ধরতে পারছো কিনা? ওকে, ক্লিয়ার সবাই? তাহলে তোমাকে পরীক্ষার হলে কোন জায়গাটায় সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে বলো তো? কোন জায়গাটায় সবচেয়ে বেশি প্রকাশ? সো তোমার দেখতে হবে এইখানে তোমাকে কেলভিনে দিছে নাকি এইখানে তোমাকে °C দিছে। ভেরিয়েবলগুলোর দিকে তাকাইতে হবে না? তোমার টেম্পারেচারটা কেলভিনে দিছে নাকি তোমার টেম্পারেচারটা °C দিছে, অ্যান্ড এইটা দিয়েই তোমাকে পরীক্ষায় আটকাবে
যেমন আমি তোমাকে যদি বলি একবার ঢাবিতে এরকম প্রশ্ন আসছে যে, একটু খেয়াল করো, আচ্ছা আর কোনো কলম নাই নোমান? এটাও গ্রিপ পাচ্ছি না। দেখো আছে, না বলতে কিসের শব্দ, অন্য সব কলম নিয়ে আসো, যত কলম আছে অফিস। নিচের কোনটি সঠিক? কোনটা সঠিক, এ বি সি আর ডি? উত্তর হচ্ছে একটাও না। অনেকেই তো অনেক উত্তর দিচ্ছে, সবগুলাই ভুল। ঠিক আছে, সবগুলাই ভুল। এখানে কোনো সঠিকটা আছে? ঠিক আছে, কোনো সঠিকটা নাই। কারণ এটা যদি কেলভিন ধরে নাও, বড় হাতের টি মানে কেলভিন ধরে নেওয়া, সো এটা তো মূল বিন্দু থেকে স্টার্ট হইতে হবে, তাই না? মূল বিন্দু থেকে স্টার্ট হইতে হবে। এটা ছোট হাতের টি, ছোট হাতের টি যখন দেওয়া থাকবে বাই ডিফল্ট ডিগ্রি সেলসিয়াস ধরে নিবা, সো এটাও তো ভুল। ঠিক আছে, এটাও তো ভুল, কারণ এটা কই থেকে আসবে? ডিগ্রি সেলসিয়াস হইলে পিছন থেকে আসবে, তাই না? পিছন থেকে আসবে গ্রাফটা। ডিগ্রি সেলসিয়াস হইলে কই থেকে আসবে? পিছন থেকে আসবে। তারপর দেখো যে এটা কাজে দিবে। তারপর দেখো, হ্যাঁ এটা ভালো। ভি বনাম টি, ঢাল তো আর নেগেটিভ না, ওয়াই ইকুয়াল টু এমএক্স এর ঢালকে নেগেটিভ। এটা যদি হচ্ছে এরকম হইতো তাহলে ঠিক ছিল, আর এটা তো ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করে দিচ্ছে, সো এটাও তো ভুল। বুঝে গেছে? সো কখনো কখনো উত্তর দেওয়ার আগে, ঠিক আছে, উত্তর দেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করে নিবা। বুঝতে পারছো? সো উত্তর একটাও নাই। ওকে, একটাও উত্তর নাই। ওকে, ক্লিয়ার? এখন আসেন, এখন আসেন। সো কোনোটিই নয়। ডান। এখন আসেন, আমরা তো একটা বেসিক জিনিস দেখলাম এতক্ষণ, তাই কি না? আমরা কি দেখলাম? বেসিক জিনিস ছিলাম। অ্যান্সার কি দিব? অ্যান্সার কিছুই না, দাগাবো না, শেষ। ভুল যেহেতু দাগাবো না। তোমার কি নেগেটিভ মার্ক পেয়ে লাভ আছে? না দাগাইলে তো অ্যাটলিস্ট নেগেটিভ হবে না, মার্কটা পেয়ে যাবা। ওকে, এখন আসো চার্লস বা গেলুসাকের সূত্র। ঠিক আছে, চার্লস বা গেলুসাকের সূত্র, হেডিংটা হয় নাই, চার্লসের সূত্র। হ্যাঁ, ঠিক আছে, চার্লসের সূত্র। ওকে, এখন আসো, আসো চার্লসের সূত্র। সো একটু খেয়াল করো, ওই প্রশ্নটা ব্ল্যাঙ্ক ছিল না, আমি ইচ্ছা করে তোমাদেরকে ব্ল্যাঙ্ক দিছি। হ্যাঁ, ওই প্রশ্নটা একটা উত্তর ছিল। ওকে, আমি ইচ্ছা করে তোমাদের ব্ল্যাঙ্ক দিছি। সো এখন দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের, মানে চার্লসের আরেকটা সূত্র এইভাবে বিবৃতি করা যায় যে, চার্লসের সূত্রটাই আগেরটা তো দেখছো, পরম তাপমাত্রা সমানুপাতিক, এটা একদম সহজ। এখন তুমি যদি দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা, দেখো কি কি প্যারামিটার দিচ্ছে, ভালোভাবে দেখো। চাপটা কি? ফিক্সড, এটা হচ্ছে প্রথম প্যারামিটার আমাদের। স্থির চাপে নির্দিষ্ট ভরের মানে মোল সংখ্যাও ফিক্সড, ভর নির্দিষ্ট মানে কি তোমার মোল সংখ্যাও ফিক্সড। তাহলে দুইটা কনস্ট্যান্ট পাইছো আমরা, দুইটা কনস্ট্যান্ট পাইছি। কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, কি বলছে? তাপমাত্রা
1 ডিগ্রি সেলসিয়াস মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস তুমি যদি বাড়াও, 1 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি বৃদ্ধি বা হ্রাস করো, যে কোনো কিছু করতে পারো, গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পায়। দেখো আগে লেখো, আমি পুরাটা বুঝাচ্ছি। মানে কিছুই বুঝো নাই আমি জানি, ঠিক আছে, কিছুই বুঝো নাই তোমরা, এটা আমি ভালোভাবেই জানি, ঠিক আছে। আগে লেখো, লেখা শেষ হলে ডান বলো, আমি তারপরে ধাপে ধাপে বুঝাচ্ছি। লেখা শেষ হলে ডান বলো, আগে লেখো তোমরা। হ্যালো, আমি তো অফিসে আছি। আচ্ছা, আমি ক্লাস শেষে নামতেছি। আর আপনার যদি তাড়া থাকে আপনি চাবি দিয়ে চলে যেতে পারেন। ওকে, ডান, ওকে, আসো। এটা থিওরি, ঠিক আছে। চার্লসের সূত্রটা এইভাবেও বিবৃতি করা যায়, ঠিক আছে। মানে ডিগ্রি সেলসিয়াস, আমরা তো প্রথম বিবৃতিটা কি পড়ছি, পরম তাপমাত্রা সমানুপাতিক। ওইটা কি দিয়ে পড়ছি বলো তো? প্রথম যে বিবৃতিটা পড়ছি, আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক, কেলভিন তাপমাত্রাটা দিয়ে পড়ছি না? প্রথমটা কি দিয়ে পড়লাম? কেলভিন তাপমাত্রা দিয়ে। এখন আমরা দেখব ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে চার্লসের সূত্রটা আরেকভাবে বিবৃতি করা যায়, ঠিক আছে। সো সেটাই দেখো, শেষের লাইনটা নিয়ে তোমরা অনেক কনফিউজড। গ্যাসটির আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি একটা আয়তন পাবা। সো আমরা লিখি, দেখো ধরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা হচ্ছে ভি নট। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা আয়তন পাইলাম কিনা আমরা? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনটা কি ভাইয়া? ভি নট। এখন বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কি বলছে, তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, ধরো আমরা হ্রাসটা ভুলে গেলাম, এখন ধরো আমার হ্রাসটা মাথায় নাই, লেটস সে এই হ্রাসটা মাথায় নাই, বলছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে তোমার আয়তন বাড়বে, এটা তো তুমি জানো, ইয়েস অর নট? আয়তন যেহেতু তাপমাত্রার সমানুপাতিক, তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, এটুক তোমার মাথায় আছে। এখন তারপরে তোমার একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমি তো তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারি, চাইলে অনেক বাড়াইয়া দিতে পারি তাপমাত্রা, চাইলে অনেক কমাইয়া দিতে পারি। তাহলে আমি যদি তাপমাত্রাটা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, বা এক ডিগ্রি করে বাড়াইতে থাকি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে আমার আয়তনটা কতটুকু বাড়বে? তোমার মনে প্রশ্ন জাগে। মানে তুমি জানো তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে, তারপর তুমি স্যাররে প্রশ্ন করলা, স্যার তাপমাত্রা বাড়াইলে আয়তন কতটুকু বাড়বে? ঠিক আছে, ওকে, তাপমাত্রা বাড়াইলে আয়তন কতটুকু বাড়বে। সো এটাই বলছে, ধরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কতটুকু হবে? এখন আয়তন তো বাড়বে, আগের আয়তন কত ছিল? 0 ডিগ্রি কে ভি নট, এখন এইখান থেকে কতটুক বাড়বে? ধরলাম আমি বাক্স পরিমাণ বাড়বে, বক্স পরিমাণ বাড়বে, এই বক্স পরিমাণটাই আমার বের করতে হবে, তাই না? এই বক্সটা কি, মানে কতটুক বাড়বে সেটাই আমরা যদি দেখি, এটাকে কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি পাবে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত? ভি নট, এইটার 1/273 দিলাম, লিখছো 1/273, এন্ড কত ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো? 1 ডিগ্রি, তাহলে এইখানে 1 লিখে দিল। বুঝতে পারছো কতটুক বাড়ছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তনের 1/273 অংশ করে বাড়বে। এখন তুমি যদি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, ধরো লেটস সে তুমি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবা, তাহলে তোমার আয়তন কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন তো ভি নট, তাহলে ভি নট এর 1/273 ইন্টু কি হবে? 2,
বুঝতে পারছো? বুঝতে পারছো? 1 না লিখলে কেন হবে না দেখো, যখন 2 ডিগ্রি সেলসিয়াস তখন 1 কেন লিখছি, বোঝার জন্য লিখছি। এখন যদি তুমি 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, তাহলে আয়তনটা কতটুকু হবে? ভি নট প্লাস ভি নট ইন্টু 1/273 ইন্টু 3। খেলাটা বুঝছেন? খেলাটা বুঝছেন? তা এখন যদি তুমি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াও, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার আয়তন কত হবে? ভি নট প্লাস ভি নট বাই 273। ভি নটের সাথে তুমি ডাইরেক্ট টি লিখে দাও, কারণ বারবার তো 1/273 লেখার দরকার নেই, ইন্টু 273। বুঝতে পারছো? বুঝতে পারছো? ভি নট টি ডিভাইডেড বাই 273। তাহলে আমার সূত্র একটা দাঁড়াইলো যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার আয়তনটা কতটুকু হচ্ছে। ঠিক আছে? টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার আয়তনটা কতটুকু হচ্ছে, এটা কি আমি পাইছি? দেখেন তো, টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার আয়তনটা কতটুকু হচ্ছে। বুঝছি? তাইলে তুমি কি বলবা? ভি নট মানে 0 ডিগ্রি সেলসিয়াসের সাথে ভি নট টি ডিভাইডেড বাই 273। তাহলে আমরা এইটুক পাইলাম। দেখেন, এটা বুঝে যে আমার টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, তো আমি কি লিখতে পারি? ভি নট প্লাস, ঠিক আছে, ভি নট ইন্টু টি ডিভাইডেড বাই 273। বুঝে গেছে? এটা লিখলে ভালোভাবে বুঝবা। অনেক জায়গায় দেখবে এটাও লিখে দিছে, ভি নট কমন নিছে, ঠিক আছে, 1 প্লাস টি বাই 273 লেখা আছে। বুঝে গেছে? ওকে, ডান সবাই? এখন আসেন যে জিনিসটা দেখতে হবে, আমরা এখন মিলাই যে আমার আয়তনটা, পরম তাপমাত্রায় আয়তনটা 0 পাই কিনা। মানে 0 কেলভিন তাপমাত্রায় আমরা যে দেখলাম থিওরিটিক্যালি 0 হয়, আয়তন কত এটা আমরা একটু দেখি। তো 0 কেলভিন তাপমাত্রা মানে কি বলো তো? 0 কেলভিন তাপমাত্রা, 0 কেলভিন মানে কি? আমি বলতে পারি -273 ডিগ্রি সেলসিয়াস। এটা কি আমি টি এর ভ্যালু পাইলাম? ইয়েস অর নট? টি এর ভ্যালু কত? -273 ডিগ্রি সেলসিয়াস। সো আমি বসাই, দেখো আমি কি পাইছি? টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ধরলাম আমি ভিটি, বা ধরো -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন ভি -273 সমান সমান আমার সূত্র কি? ভি নট, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস প্লাস ভি নট ইন্টু টি, টি এর জায়গায় কি বসাবো? -273 ডিভাইডেড বাই 273। সো দেখো 273 কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে কি হয়ে যাবে দেখো তো? ভি নট মাইনাস ভি নট হয়ে যাবে না? তাহলে টোটাল কি আসতেছে? 0 আসতেছে। সো আয়তনটা কি থিওরিটিক্যালি মানে ম্যাথমেটিক্যালি আমি 0 বানাইতে পারছি। 0 কেলভিন তাপমাত্রা আয়তনটা, বলেন তো? ম্যাথমেটিক্যালি 0 বানাইতে পারছি। এখন তোমাকে যদি বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কত? ঠিক আছে, আয়তন কত বলো তো? কি হবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন? ভি অফ 0 ডিগ্রি সেলসিয়াস। তাই তুমি কি পাবা? ভি নট পাচ্ছ কিনা? ভি নট পাচ্ছ কিনা? ওকে,
দেখো ভি নট, আর এই অংশ তো জিরো বসাইলে জিরোই হয়ে যাবে, টি এর মান জিরো বসাইলে। তো আমি যেটা ধরছিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন, সেটা পাইছি আমরা, ইয়েস অর নট? ওকে ওকে, ক্লিয়ার? এখন আসো, এখন যদি বলা হয় আমাকে 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, তাহলে কত হবে বলো তো? 273 ডিগ্রি সেলসিয়াস, ভি অফ 273 সমান সমান কি আসবে? ভি নট প্লাস ভি নট আসবে না? কারণ 273 কাটা, তাহলে 2v0। ইয়েস অর নট? এখন তোমাকে যদি বলা হয় কত তাপমাত্রা আয়তন শূন্য হয় আর কত তাপমাত্রা আয়তন দ্বিগুণ হয় 0 ডিগ্রি সেলসিয়াসের, তুমি পারবা? বুঝতে পারছো? আর এই যে আমরা সূত্রটা পাইলাম, এটা কি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। কার জন্য পাইছি? ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াসের জন্য। আর তোমার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এইখান থেকে কি ভাই আরেকবার বুঝান। আচ্ছা আমি আরেকবার বুঝাচ্ছি, দেখো ভাই এখানে হিসাবটা 0 ডিগ্রি সেলসিয়াস হিসাবে হবে। হ্যাঁ, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসে আমি কি বসাইছি? টি এর জায়গায় 0 বসাইছি। 0/সামথিং কত? ঠিক আছে, 0/সামথিং কত তোমরা একটু বলো ভাইকে। 0/সামথিং কত? 0। তাহলে এই অংশটা ভালোভাবে তাকাও, এই অংশটা পুরোটা 0 হয়ে যাবে না? আমি একটু অন্য কালার দিয়ে দেখাই। এই অংশটা টি এর মান যখন আমি 0 বসাবো, সো সামথিং ইন্টু 0 ডিভাইডেড বাই 273, 0। এটা কারা কারা বুঝে না? অভি দাদা, আমি আপনার কাছে বিচার দিলাম, ছেলে পেলে ম্যাথ পারে না, ওদেরকে শাসন করবেন। কেমিস্ট্রি ক্লাসে এইসব ম্যাথ পারে না, আবার নাকি ম্যাথ রয়্যাল সাবজেক্ট। নোবেল সাবজেক্টে আসতে হলে রয়্যাল সাবজেক্ট আগে শিখে আসতে হবে। নোবেল সাবজেক্ট রয়্যাল সাবজেক্ট থেকে এক স্টেপ উপরে, ঠিক আছে? ওকে আসেন, ওকে ডান, আসেন সামনে যাই। খেয়াল করো, ভি নট টি ডিভাইডেড বাই 273। আচ্ছা এখন একটু খেয়াল করো, অনেকেই বলতেছে ভাই এইখানে টিটা পুরাটার সাথে গুণ হইল না কেন? কেন রে ভাই পুরাটার সাথে গুণ হবে কেন? দেখো বলছে কোনো গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইলে, ঠিক আছে, তো এই অংশটা তো বৃদ্ধি, কতটুক বৃদ্ধি পাচ্ছে তোমার তাপমাত্রার সাপেক্ষে? দেখো, ঠিক আছে, কতটুক বৃদ্ধি পাচ্ছে এটাকে দেখতে হবে। তুমি দেখতেছো এই যে এইভাবে করছো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার আয়তন হচ্ছে ভি নট, ঠিক আছে। এখন 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কি হচ্ছে? ভি নট বাই 273, ঠিক আছে, 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। বুঝতে পারছো? ভি নট বাই 273 ইন্টু 1, বুঝে গেছে? সো এটা নিয়ে এত কনফিউজড হওয়ার কিছু নাই। তাপমাত্রাটা তোমার গুণ করে দিতে হবে, টি ডিগ্রি সেলসিয়াস গুণ করে দিতে হবে, অর্থাৎ আয়তন যে অংশটা বৃদ্ধি পাচ্ছে ওইখানে টিটা গুণ করতে হবে। বুঝতে পারছো? ওকে। আর এইখানে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পায়। মানে এটা আরেকটু সহজে বোঝানো যাইতো তোমাকে, ঠিক আছে? মানে একটু খেয়াল করো, দেখো তোমার হচ্ছে এইভাবে যদি বুঝাইতাম, এটা বলছে ধরো তুমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে, বলছে হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার বাড়াইলে ভি নট বাই 273, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে 273 এই অংশ করে বৃদ্ধি পায়। এখন কত ডিগ্রি সেলসিয়াস করছো? ওইটা 1 ডিগ্রিটা গুণ করতে হবে, কমন সেন্স এটা। ওকে, 1 ডিগ্রিটা গুণ করতে হবে। ওকে, এখানে আর কিছুই না, জাস্ট ডিগ্রি সেলসিয়াস বসতেছে।
ওকে, ডিগ্রি সেলসিয়াস বুঝতেছে, আর কিছুই না। এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন, এটা তো আগে থেকে ছিলই, এটার সাথে তোমার কতটুক বাড়ছে, এটা হচ্ছে বৃদ্ধি। এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক, এটা এমসিকিউতে আসে। মানে বলে V0T/273, এই অংশটাকে কি বলা হয়, এটাও এমসিকিউতে আসে। এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। এটা মানে কবির স্যারের বইয়ে ভুল দেওয়া আছে, বা কবির স্যারের বই না অন্য কোনো একটা বইয়ে ভুল দেওয়া আছে। এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্ক। অনেকে বলে এটা তাপীয় প্রসারাঙ্ক, না। এটা তোমার কি বৃদ্ধি পাইছে বলো তো? তাপমাত্রা বাড়ানোর ফলে তোমার আয়তন বৃদ্ধি পাইছে না তাপমাত্রা বৃদ্ধি পাইছে? তুমি একটু বলো। মানে দুইটা স্যারের বইয়ে দুইটা দেওয়া আছে। হাজারি স্যারের বইয়ে মানে আয়তন প্রসারাঙ্ক, যেটা ঠিক। আরেকটা স্যারের বইয়ে হচ্ছে তোমার তাপীয় প্রসারাঙ্ক দেওয়া আছে। বাট তোমার কমন সেন্স কি বলে? এতক্ষণ তুমি কি বাড়াইছো? আয়তন বাড়াইছো না তাপমাত্রা বাড়াইছো? আয়তন বাড়ছে না, ঠিক আছে, ঠিক আছে, আয়তন বাড়ছে না। সো এটা কি? আয়তন প্রসারাঙ্ক। এই জিনিসটা একটু মাথায় রাখো। ওকে, ঠিক আছে, আয়তন প্রসারাঙ্ক বলে। সো তোমার সূত্রটা মাথায় ঢুকছে কিনা বলো তো? মানে T°C বাড়াইলে তোমার আয়তন কতটুক হবে? V0 এর সাথে V0T/273, এটা মাথায় ঢুকায় ফেলো, ঠিক আছে। V0T/273, এই জিনিসটা তুমি মাথায় ঢুকায় ফেলো। বলো ঢুকছে কিনা বলো। V0T/273, ডান। আর এইখানে টিটা মনে রাখবা, টিটা ছোট হাতের টি মানেই ডিগ্রি সেলসিয়াস। এই টিটা কি? ডিগ্রি সেলসিয়াস এককে বসাচ্ছি আমরা। কি এককে বসাচ্ছি ভাইয়া? ডিগ্রি সেলসিয়াস এককে। এটা কঠিন কিছু না। বাট স্বস্তির বিষয় একটা জিনিস শুনবা, স্বস্তির বিষয়, যে এই সূত্রটা দিয়ে না ম্যাথ আসে না। ম্যাথ কোনটা দিয়ে আসবে? তোমাদের রিলিফের একটা বিষয় বলি, হ্যাঁ, এই সূত্র দিয়ে মানে 1% ম্যাথ আসে। 99% ম্যাথ কোনটা দিয়ে আসে বলো তো? আচ্ছা, আরেকজন খুব সুন্দর একটা প্রশ্ন করছে, ইফতি ভাই, 1/73, 273, এটা কি জাস্ট একটা সহগ নাকি কেলভিন একক? এটা হচ্ছে একটা সহগ, আর কিছুই না, ঠিক আছে। এখন আসেন, এখন আসেন। সো এই যে এতক্ষণ ধরে এটা নিয়ে আমরা আলোচনা করলাম, এগুলা নিয়ে বেশি কোনো ম্যাথই আসে না। আমাদের ম্যাথ আসবে কোনটা নিয়ে দেখো তো? আমরা কি পড়ছিলাম? ভি ইজ প্রপোর্শনাল টু কি? বড় হাতের টি। বা আমরা কি পড়ছি? ভি ইকুয়াল টু কে টি পড়ছি না? সো আমরা কি বলতে পারি? V1/T1 ইকুয়াল টু V2/T2 ইকুয়াল টু V3/T3 ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারি না? সবগুলো ভ্যালুই তো সেমই আসবে। আমরা কতদিন দেখছি না? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেমন ঠিক সেম ভাবে V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট কিনা? ওকে, V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট কিনা, এই জিনিসটা দেখছি। সো আমার কি মনে রাখতে হবে? V1/T1 ইকুয়াল টু V2/T2। ওকে, তোমাদের কোনটা মনে রাখতে হবে? V1/T1 ইকুয়াল টু V2/T2। ডান, ডান, ডান। ক্লিয়ার? আচ্ছা, তো তোমরা একটা জিনিস একটু তোমাদের শিখাইয়া দিই, সেটা হচ্ছে বয়েল চার্লস সমন্বয় সূত্র। কি শিখাবো? বয়েল চার্লস সমন্বয় সূত্র। তোমরা কি দেখছো? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে। আবার তোমরা দেখছো হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাই না? ভি ইজ প্রপোর্শনাল টু টি। বা তোমরা দেখছো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি। সো আমরা যেটা লিখতে পারি, ঠিক আছে, ভি যেহেতু টি এর সমানুপাতিক, আবার পিভি যেহেতু কনস্ট্যান্ট, সো শুধু এইটুকু মনে রাখবা যে পিভি বাই টি ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট লিখতে পারি না?
পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার আলাদাভাবে দেখতে পারলে তুমি ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাও লিখতে পারো। আবার তুমি লিখতে পারো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, লিখতে পারো কিনা ভালোভাবে তাকাও, দুইটাই কি লেখা যায় কিনা? এটাকেই বলা হয় সমন্বয়। ঠিক আছে, গামা আসবে না, না কেমিস্ট্রিতে গামাটা মানাই, কেমিস্ট্রিতে গামা নাই, স্বাধীনতার মাত্রা নাই, ভেজাল নাই। ঠিক আছে, সো তুমি এইখান থেকে লিখতে পারো পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু। এটারে আমরা কি বলি বলো তো? এটাকে আমরা বলি হচ্ছে বয়েল চার্লস সমন্বয় সূত্র। মাথায় ঢুকছে ভাইয়া? এটারে আমরা কি বলি? বয়েল চার্লস সমন্বয় সূত্র। ওকে, ডান। ঠিক আছে, বয়েল চার্লস সমন্বয় সূত্র দেখছো? দেখো আমরা একটু দেখি, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভালোভাবে বুঝো একটু। দেখো পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, আবার তুমি লিখতে পারো ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো কি লিখতে পারো? ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই দুইটাকে যদি মিলাই দাও, ঠিক আছে, তাহলে তুমি কি লিখতে পারো? পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারো না? লিখতে পারো কিনা? পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কিনা? পিভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট কিনা বলো? ইয়েস, ঠিক আছে। সো এইখান থেকে আমরা সুন্দরভাবে যে জিনিসটায় আসতে পারি, দেখো যে জিনিসটায় আসতে পারি যে পিভি বাই টি ইকুয়াল টু যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু, লিখতে পারি কিনা? ওকে ভাইয়া, থার্ড লাইনে ভি বাই টি হবে না? হ্যাঁ, এখানে লিখতে পারো ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইখান থেকেই তো আসে। ওকে, সো এখানে প্রতিপাদনটা এত ইম্পর্টেন্ট না, প্রতিপাদন কখনো আসেও না, জাস্ট বোঝাটা ইম্পর্টেন্ট। বয়েল চার্লস দুইটা মিলিয়ে একটা সূত্র হয়। ওকে, এখন আসো, ঠিক আছে, এখন আসো আরেকটা আরেকটা হচ্ছে ইয়া পরে, আরেকটা সূত্র পরে আমরা হচ্ছে আজকে ম্যাথে ঢুকবো। ওকে, আরেকটা সূত্র পরে আমরা ম্যাথে ঢুকবো। সো লাস্ট একটা সূত্র, 2 মিনিট লাগবে সূত্রটা পড়তে, 2 মিনিট লাগবে। বলো তো কার সূত্র? গে-লুসাকের সূত্র। কার সূত্র? গে-লুসাকের সূত্র। সো গে-লুসাকের সূত্র একদম বেসিক জিনিস। আমরা কি বলতে পারি? পি ইজ প্রপোর্শনাল টু কি বলো তো? পি ইজ প্রপোর্শনাল টু টি, যখন কি আয়তন কনস্ট্যান্ট, তাই না? ভি আর এন কনস্ট্যান্ট, অর্থাৎ চাপ তাপমাত্রার সমানুপাতিক। তাপমাত্রা বাড়াইলে চাপ বাড়বে, তাপমাত্রা কমাইলে চাপ কমবে। ঠিক আছে, সো তুমি এখান থেকে লিখতে পারো পি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু ইকুয়াল টু কনস্ট্যান্ট। ইয়েস অর নট? ঠিক কিনা? আর এখানে যদি গ্রাফও আসো, গ্রাফও একদম পানি ভাত। সো তোমরা একটু বলবা গ্রাফটা, ধরো এখানে যদি পি দেই, এখানে যদি টি দেই, গ্রাফটা কেমন হবে? গ্রাফটা কি হবে বলো তো? মূলবিন্দুগামী সরল রেখা। ইয়েস অর নট? তো এই গ্রাফের নামটা কি হবে বলো তো? এখানে কি কনস্ট্যান্ট? আয়তন কনস্ট্যান্ট না? আয়তন যেহেতু কনস্ট্যান্ট, এই গ্রাফের নাম হচ্ছে আইসো ভলিওমেট্রিক। এটার আরেকটা নামও আছে, এটাকে বলা হয় আইসোকোরিক। কি বলা হয়? আইসোকোরিক। সো আইসো ভলিওমেট্রিক বা আইসোকোরিক, বা বাংলায় যদি বলি সম আয়তনীয় বলা হয়। ক্লিয়ার? বাংলায় বললে আমরা কি বলবো? সম আয়তনীয় হবে। আর স্ট্রেট লাইন কেন হইলো? দেখো এখানে যদি দেখাই, পি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি, ওয়াই এক্সিসে পি নিছি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওকে, ডান? ক্লিয়ার? আগেরগুলো বুঝলে এটাও বুঝার দরকার। ওকে, ডান? মূলবিন্দুগামী সরল রেখা। আর তাপমাত্রা নাই, তোমার চাপও নাই, তাপমাত্রা 0, চাপও 0 হইতে পারে, এখানে ডট ডট দেওয়ার প্রয়োজন নাই। ক্লিয়ার? ডান? হ্যাঁ, গামা আসবে না, ঠিক আছে? এখানে ওই স্বাধীনতার মাত্রা পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1,
তো স্বাধীনতার মাত্রা টাত্রা এগুলো কেমিস্ট্রিতে নাই, এই জায়গায় রিলিফ থাকতে পারো। তাহলে আমি একটু সূত্রগুলো রিক্যাপ করি। এই পর্যন্ত কয়টা সূত্র আসলো আমাদের? P1 V1 ইকুয়াল টু কি বলছি আমরা? P2 V2। তারপরে আমরা কি বলছি? P1 বাই T1 একটু আগে পড়লাম ইকুয়াল টু P2 বাই T2। আবার আমরা পড়ছি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আবার আমরা কি পড়ছি? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই T2। আজকে কিন্তু অনেকগুলো সূত্র আমাদের, ইয়েস অর নট? সূত্রগুলো দেখছি, কতগুলো সূত্র? 1 2 3 4, 4টা সূত্র আসছে। কারো কোনো কনফিউশন আছে এই 4টা সূত্র নিয়ে? 4টা সূত্র নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলো তো। সবাই একটু লিখে নিছো? ম্যাথ করার জন্য সবাই রেডি আজকের দিনের? সবাই একটু বইলো ভাইকে তোমরা রেডি কিনা? ওকে, আলহামদুলিল্লাহ। সো এই ম্যাথটা তুলে নাও, এই ম্যাথটা তুলে নাও। বুয়েটে আসছিল ম্যাথটা, ভাইয়া হচ্ছে তোমাদের একটু সময় দিয়ে দিই, 2 মিনিট সময় দিলাম ম্যাথটা তোলার জন্য। তারপরে ভাইয়া বুঝাই দিব, তারপরে ম্যাথটা করাবো। এইটা রাইখো, এটা নিয়ে যেতে হবে আজকে, ভুল করো না। সো একটু গরম লাগতেছে। জাফর আলী আগেই উত্তর দিয়ে দিচ্ছে। ভাই একটু পানি খাওয়ায় তো, অস্থির লাগতেছে। এই ইয়াটা কি জানি হয়ে গেছে, দেখো তো ওয়েব অ্যাপটা। কিভাবে হইল? সাইফুল ইসলাম বলছে প্রথমেই বুয়েটের ম্যাথ। আসলে বুয়েটের ম্যাথ কঠিন যে এমন না কিন্তু, হ্যাঁ। তুমি যদি সিস্টেম বুঝো বা তোমার বেসিক বুঝলে বুয়েটের ম্যাথও সহজ, কঠিন বলতে দুনিয়াতে কিছু নাই। ওকে, আর কনফিডেন্সটা থাকা লাগবে, কনফিডেন্সটা আসল। সো একটু খেয়াল করো কি বলছে। একটি লৌহ সিলিন্ডার 250 কিলো প্যাসকেল চাপে, চাপটা কতটুক? 250 কিলো প্যাসকেল চাপ, এবং 300 কেলভিন তাপমাত্রায়, 300 কেলভিন তাপমাত্রায় সে কি করছে? হিলিয়াম গ্যাসটা ভর্তি করছে। ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, হ্যাঁ আমি একটু পানি খেয়ে নিই। তারপর যদি দেখি সিলিন্ডারটি 1000 কিলো প্যাসকেল চাপ গ্রহণ করতে পারে। আচ্ছা, চাপ গ্রহণ হবে না, এখানে চাপ সহ্য করতে পারে হবে। হ্যাঁ, 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। কতটুক? 1000, 1 × 10⁻³ মানে কি? এতটুক চাপ সহ্য করতে পারে। এবং গলনাঙ্ক 1800 কেলভিন, মানে 1800 কেলভিন তাপমাত্রায় সে হচ্ছে গলে যায়। এই দুটা ডাটা দেওয়া আছে। এখন বলছে সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ কত হবে, মানে 1800 কেলভিন তাপমাত্রায় গ্যাসের চাপটা কত হবে। ভালোভাবে বুঝো, কোন তাপমাত্রায়? গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপটা কত হবে। এখন সিলিন্ডারটি গলে যাবে না বিস্ফোরিত হবে? দেখো খুবই সাইকোলজিক্যাল প্রশ্ন, কমন সেন্স ভালো থাকা লাগবে। ব্যাপারটা বুঝো, সিলিন্ডারটি গলে যাবে না বিস্ফোরিত হবে। এখন দেখো
আমার সিলিন্ডারের ইনিশিয়াল অবস্থা দেখি। ইনিশিয়াল অবস্থায় আমি যদি দেখি, ইনিশিয়াল অবস্থাটা খেয়াল করো। শুরুতে আমার চাপ কত ছিল? শুরুতে আমার চাপ ছিল 250 কিলো প্যাসকেল। ভালোভাবে বুঝো, এটা হচ্ছে শুরুতে আমার চাপ। তারপরে আমার শুরুতে তাপমাত্রা কত ছিল? শুরুতে তাপমাত্রা ছিল 300 কেলভিন। এই অবস্থায় সিলিন্ডারটা ছিল, চাপ 250 কিলো প্যাসকেল, 300 কেলভিন, এবং যে গ্যাস ভরতে থাকুক, হিলিয়াম গ্যাস, নাইট্রোজেন গ্যাস, যে কোনো গ্যাস দেখ, আমার কোনো সমস্যা নাই। এখন আমাকে বলছে কি, কোনটা নিয়ে কাজ করতে হবে? সিলিন্ডারের গলনাঙ্ক তাপমাত্রা, অর্থাৎ গলনাঙ্ক তাপমাত্রাটা কত বলো তো? T2 যদি বলি 1800 কেলভিন তাপমাত্রা। এখন গলনাঙ্ক তাপমাত্রায় চাপটা কত, P2টা কত আমার বের করতে হবে। ইয়েস অর নট? এইটুকুই তো চাইছে আমার কাছে, এইটুকুই তো চাইছে। সো এখন যেহেতু চাপ তাপমাত্রা, তাপমাত্রা চাপ, কোন সূত্রটা হবে বলো তো? চাপ আর তাপমাত্রা আছে, তাপমাত্রা আর চাপ আছে, কোন সূত্রটা হবে তোমরা একটু বলো তো? গেলুসাকের সূত্র, অর্থাৎ ওই নো, তুমি লিখতে পারো ওই নো P1 বাই T1 সমান সমান P2 বাই T2, এটা তুমি জানো। তাহলে তোমার P2টা কত আসতেছে? P2টা কত আসতেছে? P1 বাই T1 ইন্টু T2। সো তোমার P1 কত? তুমি যদি আসো 250 কিলো প্যাসকেল, একটু মোটা করে দিই, 250 কিলো প্যাসকেল। T2টা কত? 1800 কেলভিন। তারপর T1টা কত? 300 কেলভিন। তাহলে P2টা তোমার কিসে আসবে? কিলো প্যাসকেলে আসবে, যেহেতু তুমি এখানে কিলো প্যাসকেল এককটা ইউজ করছো। কেলভিন কেলভিন কাটা যাবে। সো 600 ইন্টু 250 কত আসে দেখো তো, ক্যালকুলেটরটা দিও সবাই, একটু বলো তো। 600 ইন্টু 250 থাকে, 600 ইন্টু 250। সো আমরা যদি বলি 6 পঁচিশে কত হয়? 4 পঁচিশে 100, 6 পঁচিশে 150, আরও 3টা শূন্য হবে, 1 2 3, তাই না? এত কি কিলো প্যাসকেল, ঠিক আছে কিনা? 15,000, আচ্ছা 600 তো হবে না, 6 সরি, আমিও তো মাথাটা গেছে। 250 ইন্টু 6, মাথাটা পুরাই গেছে। 250 ইন্টু 6, 6 পঁচিশে কত? 150, আর আরেকটা শূন্য বসবে, 1500 কিলো প্যাসকেল। ওকে, এটা আসে। এই চাপটা আমরা পাইছি, কত পাইছি? 1500 কিলো প্যাসকেল আমরা পাইছি। এখন দেখো, আমাদের এই রেজাল্টটা দিয়ে ডিসিশন নিতে হবে যে সিলিন্ডারটা কি গলে যাবে, সিলিন্ডারটা কি আমার গলে যাবে, নাকি সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। দেখো, এখন কথা হচ্ছে তুমি আরো ভালোভাবে বুঝতে পারবা কি, দেখো সিলিন্ডারটা 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে। সো যখন আমার তাপমাত্রাটা 1800 কেলভিন, দেখো 1800 কেলভিন, এই তাপমাত্রায় আসার পরে গলবে। এখন গলার বহু আগেই তো সিলিন্ডারটা ফেটে যাবে, কারণ হয়তোবা 1300 কেলভিনে গিয়ে হচ্ছে বিস্ফোরণের যে চাপটা দরকার ছিল সেটা হয়ে যাবে। অর্থাৎ 1000 কিলো প্যাসকেল সে কখন অ্যাচিভ করবে? 1800 কেলভিনে পৌঁছার অনেক আগেই তো। জাস্ট তোমরা জাস্ট ইন্টারেস্ট ফিল করবে, এই কারণে আমরা বের করি। দেখি, ধরো আমি T2টা বের করব, ঠিক আছে? T2টা কীভাবে বের করব? P2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1, এই সূত্র দিয়ে। P2টা কত? P2টা ধরে নিলাম 1000 কিলো প্যাসকেল, মানে 1000 কিলো প্যাসকেল কোন তাপমাত্রায় অ্যাচিভ করবে আমি জাস্ট চেক করব। T1টা কত? 300, আর P1টা কত? P1টা হচ্ছে 250। সো 1200 কেলভিন তাপমাত্রায় আমি দেখতেছি, 1200 কেলভিন তাপমাত্রাতেই সে হচ্ছে বিস্ফোরণ হয়ে যাবে। বুঝতে পারছো? তা 1800 কেলভিন পর্যন্ত তোমার কি তাপমাত্রা দেওয়া লাগবে? মানে গলার আগেই কি হয়ে যাবে? বুম, গলার আগেই কি ফাইটে যাবে। বুঝতে পারছো? মারুফা আক্তার
বিস্ফোরণ আর গলনাঙ্ক বুঝি নাই। বিস্ফোরণ হচ্ছে অতি খুশিতে ফাইটে যাওয়া, আর গলনাঙ্ক হচ্ছে অতি খুশিতে ধীরে ধীরে গলে যাওয়া। ঠিক আছে? চিন্তা করো, তুমি একজনের পাম মারতেছ, ঠিক আছে? পাম মারতে মারতে সে কি হয়ে গেল, ফাইটে গেল। ঠিক আছে, শেষ। আমার যদি তেল দিতে থাকো আর তেল নিতে পারবো না, শেষ। আর গলে যাওয়া মানে কি, তুমি ধীরে ধীরে আজকে একটা পাম দিছো, 2 দিন পরে আরেকটা পাম দিছো, 3 দিন পরে আরেকটা পাম দিছো, দেন গলে যাবে। ওকে, আসো সামনে যাই আমরা, সামনে যাব। এখন বুঝছো তো বিস্ফোরণ কি, গলনাঙ্ক কি? ঠিক আছে, তো বিস্ফোরণ কি, মনে করো সে 1200 কেলভিন তাপমাত্রাতেই বিস্ফোরিত হয়ে যাবে। তুমি যদি টিচাররা আরো সুন্দরভাবে দেখাইতে পারো, 1200 কেলভিন তাপমাত্রায় সে ফাইটে যাবে, তোমার 1800 কেলভিন পর্যন্ত যাইতেই হবে না। ঠিক আছে, ওকে, সামনে যাই। সো বুয়েটের ম্যাথ কঠিন, দেখো কত সালে আসছে, 18-19, কয়েকদিন আগে। বুয়েটের ম্যাথ কঠিন, বুয়েটের ম্যাথ কঠিন, কঠিন না। চলো আরেকটা ম্যাথ করি। বুয়েট 13-14 ম্যাথটা, এটা আমি তোমাদের 1 মিনিট 30 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু তুলে নাও। আচ্ছা দেখো, আরেকটা করো 13-14। অনেকে বলতেছে এটা সহজ, বাকিগুলো কঠিন। বেসিক জানা থাকলে সবই সহজ, আর বেসিক না জানলে সবই কঠিন। বাট পরীক্ষার হলে সবই কঠিন। পরীক্ষার হলে তোমার কাছে এই সহজটারেও কঠিন লাগবে, পরীক্ষার হলে সবই কঠিন। ভাই P2 1000 কই পেলেন? ওই যে 1000 কিলো প্যাসকেল চাপ সহ্য করতে পারে আফসানা মিম, ঠিক আছে? 1000 কিলো প্যাসকেল চাপ যে সহ্য করতে পারে, ওইটাই তো বলছি। এখন কোন তাপমাত্রা 1000 কিলো প্যাসকেল অ্যাচিভ হবে? 1200 কেলভিন। কারণ 1200 কেলভিনের উপরে যে তাপমাত্রাটাই দিবা, ওই তাপমাত্রাই ফাইটা যাবে। তোমরা তো এইভাবেও বলতে পারতো প্রশ্নটা, যে কত তাপমাত্রায় বিস্ফোরণ হবে, বলতে পারতো না প্রশ্নটা? আর 1800 কই পাইছিলেন? প্রশ্নেই লেখা ছিল 1800, গলনাঙ্ক 1800। সাইফুল ইসলাম, এই অধ্যায়ে আর কয়টা ক্লাস লাগবে? সাদিয়া ইসলাম নোভা, এই অধ্যায়ে তোমার, আমি তোমাদের একদিন ছুটি নিব আর কি, কালকে তো পড়াবো, মানে আগামী দিন পড়াবো। 3 তারিখ তোমাদের সাথে যে ক্লাসটা আছে, 3 তারিখ ক্লাসটাই হচ্ছে সঞ্জয় দাদা একটা ক্যামিও নিবে, হ্যাঁ। আর ওই দিন আমি একটু ছুটি নিব, আমি দেশের বাইরে যাব। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে ভাইয়া ওমরা হজের নিয়ত করছিলাম। সো যেভাবে কাজের ব্যস্ততা, ওইটা আমরা পেরে উঠতে পারতেছিলাম না। সো আমি একটা সময় বের করছি, সো ওই গ্যাপটায় আমি ওমরা হজ করে আসবো। সো 3 তারিখ শুধু তোমাদের ক্লাসটা আমি নিতে পারবো না, ওই দিনও ক্লাস হবে তোমাদের, সঞ্জয় দাদা ক্লাস নিবে, বুঝতে পারছো? সঞ্জয় দাদা তোমাদের কিছু পরীক্ষা নিবে, আমার গতকালকে দাদার সাথে প্ল্যান হয়েছে। সো তোমাদের ক্লাস মিস যাবে না ইনশাল্লাহ, ওকে? আর তোমাদের সবার জন্য তো দোয়া করবো অনেক, যেন পড়ালেখায় ভালো হয়। আসো আমরা সামনে আগাই। আর আমার জন্য তোমরা দোয়া করো, যেন যেটা নিয়ত করছি সেটা করতে পারি আমি, হ্যাঁ, সব কিছু সঠিকভাবে করতে পারি। ওকে, আসো সামনে যাই আমরা। সো একটু খেয়াল করো, খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 ATM চাপে, ঠিক আছে? কি বলছে? চাপটা কি বলছে? 1 ATM। তার আগে দেখো, এখানে নির্দিষ্ট তাপমাত্রা মানে কি, তাপমাত্রাটা ফিক্সড, যেটা নির্দিষ্ট করে দিবে তাপমাত্রাটা ফিক্সড। তো তাপমাত্রা তুমি আগে দেখে নিলা, তাপমাত্রা কি? কনস্ট্যান্ট। তো
তো তাপমাত্রা কনস্ট্যান্ট মানে কি, কিসের সূত্র বলো তো? ঠিক আছে, তাপমাত্রা কনস্ট্যান্ট মানে কি? আচ্ছা ভাবি যাবে না? হ্যাঁ, আমি, তোমার ভাবি, আর তোমাদের ছোট্ট আরিশ, আমাদের ছোট্ট আরিশ, তোমাদের আমাদের সবার, ঠিক আছে, আমরা তিনজন যাবো ইনশাল্লাহ। ওকে, এটা বয়েলের সূত্র, তাই না? ঠিক আছে, এটা কার সূত্র? বয়েলের সূত্র, বয়েলের সূত্র। এখন দেখো, ধূলিকণা মিশ্রিত অক্সিজেন গ্যাসের আয়তন 100 ml, তাই না? ধূলিকণা মিশ্রিত অক্সিজেন গ্যাসের আয়তন, তো এখানে কি আছে? ধূলিকণা আছে এক্সট্রা। সো ধূলিকণা মিশ্রিত কি অক্সিজেন গ্যাসের আয়তন 100 ml। সো এইখানে এই ম্যাথগুলোতে মজা কি, কোন গ্যাস বলছে সেটা নিয়ে মাথা কামাবো না। তারপর দেখো, তাপমাত্রা অপরিবর্তিত রেখে, দেখো আবার বলে দিচ্ছে তাপমাত্রা কি করছে? অপরিবর্তিত। এখন তাপমাত্রা অপরিবর্তিত মানে কি? তাপমাত্রা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? সো তুমি আরেকটু শিওর হয়ে গেলা। চাপ 75% বৃদ্ধি করা হইল, বৃদ্ধি করা হইল। চাপ কত পার্সেন্ট বৃদ্ধি করা হইল? ঠিক আছে, 75% বৃদ্ধি করা হইল। এখন বলছে ধূলিকণা সহ অক্সিজেনের আয়তন হ্রাস পেয়ে, এখন চাপ বাড়লে তো কি হবে? আয়তন হ্রাস পাবে। আয়তন কত হয়ে গেল? 65 ml হয়ে গেছে নতুন আয়তন। এখন বলছে ধূলিকণার আয়তন কত? ঠিক আছে, এটা কি বলছে? ধূলিকণার আয়তন কত? সো এখন অনেকে বলতেছে অ্যাভোগাড্রো হয়, বাট না, ধূলিকণার আয়তনটা চাইছে। দেখো কি চাইছে, শেষটা দেখতে হবে তোমার। গতকালকে এরকম একটা ম্যাথ করছিলাম কিনা বলো তো? মার্বেল দিয়ে করছিলাম না? আমরা কি দিয়ে করছিলাম? মার্বেল দিয়ে করছিলাম কিনা? ঠিক আছে, এখন ধূলিকণার আয়তন এখানে পরিবর্তন ঘটবে না, মানে এটা ধরে নিতে হবে। অনেক কিছুই তো হয় রিয়েলিস্টিকে, বাট এটা পরিবর্তন হবে না। ওকে, এখন আসো, এখন আসো। সো এখন আমরা গতদিন যেটা বুঝছিলাম, ধরো ধূলিকণা আছে। সো প্রথমত আমরা কি দেখছিলাম? ধূলিকণা সহ, ধরো এই যে ধূলিকণা, ধরো ধূলিকণাগুলো এক জায়গায় নিয়ে আসলাম আমি। এখন ধূলিকণার আয়তন আমি ধরছি হচ্ছে এক্স, লেটস সে, ওয়েট একটু গোল্লা দিই। ধূলিকণার আয়তন কি ধরছি ভাইয়া? ধূলিকণার আয়তন ধরছি হচ্ছে এক্স, এক্স মিলিলিটার, যেহেতু এটা বের করবো, এক্স মিলিলিটার। ধূলিকণা সহ টোটালটার আয়তন কত? ধরো গ্যাসের আয়তন ধরলাম V1, সো এই গ্যাসের আয়তন আর ধূলিকণার আয়তন মিলে 100। তাহলে দেখো এখানে কি পাইলাম? V1 প্লাস এক্স সমান সমান 100 ml। দেখো গতদিন যারা বুঝো নাই, আজকে বুঝছো কিনা বলো এইটুক। মানে গ্যাসের আয়তনটা, এখানে তো ধূলিকণা বাদে গ্যাসও আছে, ঠিক আছে? সো খেয়াল করো, গ্যাসের আয়তন আর ধূলিকণার আয়তন দুইটা মিলিয়ে কি হয়েছে? 100 ml। ওকে, সো এখন তোমাকে কি নিয়ে কাজ করতে হবে? গ্যাস নিয়ে কাজ করতে হবে না? তুমি সূত্রটা কিসের পাইছো? গ্যাসের না? তো V1 ইকুয়াল টু কি 100 মাইনাস এক্স। বুঝতে পারছেন? V1টা কি 100 মাইনাস এক্স। ওকে, এখন আসলে দ্বিতীয় অবস্থা বলছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ বৃদ্ধি করা হলো। চাপ কতটুকু বৃদ্ধি করছে এটা আমরা পরে দেখতেছি। আমি ভিজুয়ালটা করাচ্ছি তোমাদের, কারণ অনেকেই ভিজুয়ালটা করতে পারো না গতই। সো চাপটা, ধরো চাপ বাড়াইছে। ওকে, এখানেও তো ধূলিকণা আছে, নাকি ধূলিকণা গায়েব হয়ে গেছে? তোমার আয়তন ধরো কমছে, ধরো তোমার আয়তন কমছে, ঠিক আছে, কমাইছি আমরা আয়তন। আর এখনো তো তোমার ধূলিকণা আছে, নাকি ধূলিকণা গায়েব হয়ে গেছে বলো? ধূলিকণা আছে না? এই ধূলিকণাটা এক্স ধরলাম। ধূলিকণার আয়তন তো আর কমে নাই, তাই না? ধূলিকণার জায়গায় আছে। গ্যাসের আয়তন কমবে, তাই না? গ্যাসের আয়তন ধরলাম V2, কমার পরে V2। সো এখন দেখো, গ্যাসের আয়তন প্লাস ধূলিকণার আয়তন সমান 65 ml। আর ধূলিকণার আয়তন তো আর পরিবর্তন হবে না, কারণ চাপ বাড়াইলে কমাইলে গ্যাস কমবে বা গ্যাস বাড়বে। বুঝতে পারছো? ধূলিকণাটা ফিক্সডই থাকবে। সো এখন V2টা কত? V2টা আমরা পাইছি হচ্ছে 65 মাইনাস এক্স। এখন শুরুতে চাপ কত ছিল? P1 1 atm। এখন P2টা কত? আগেরটার সাথে দেখো 75% বৃদ্ধি করা হয়েছে। আগে তো 1 ছিল,
প্লাস 1 এর 75%, মানে 75 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা বলতে পারি না 1.75 এটিএম। বুঝছো কিনা? আমরা বলতে পারি কিনা নতুন চাপটা P2 1.75 এটিএম বলতে পারি? ওকে, আলহামদুলিল্লাহ। এখন দেখো আমরা যদি আসি P1 V1 সমান সমান P2 V2, খেয়াল করো P1 V1 সমান সমান P2 V2। সো P1 কত? P1টা 1 এটিএম, V1টা কত? V1টা হচ্ছে 100 মাইনাস এক্স। P2টা কত? P2টা হচ্ছে 1.75 এটিএম, আর V2টা কত? 65 মাইনাস এক্স। এখন দেখো তো ক্যালকুলেশন করে এক্সটা কত আসে। 100 মাইনাস এক্স সমান সমান 1.75 ইন্টু 65, 1.14। $113.75 আমরা যদি বলি মাইনাস 1.75x। তো এখন দেখো 1.75টা যদি এই পাশে আসে তো এটা প্লাস হবে, তো আমরা বলতে পারি 0.75x সমান সমান 13.75। দেখো ক্যালকুলেশন ঠিক আছে কিনা আমার। তো x ইকুয়াল টু কত আসে? 13.75 ভাগ 0.75, 18.3 মিলিলিটার। শেষ। এটাই হচ্ছে আমাদের ধূলিকণার আয়তন, 18.3 মিলিলিটার। এটা কি আমাদের ধূলিকণার আয়তন। গতদিন মার্বেল দিয়ে করাইছে, আজকে ধূলিকণা দিয়ে করাইছে। দুইবার করানোর পরে একটা অঙ্ক অনলাইন ক্লাসে, তোমাদের তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। একটা অঙ্ক অনলাইন ক্লাসে দুইবার করানোর পরে মুখস্থ হয়ে যাওয়ার কথা না? হ্যাঁ, এই ধরনের আর অঙ্ক পারবা? এখন আসো সামনে যাই। এটা 2 মিনিট টাইম দিলাম, নিজেরা করো। আগে ম্যাটটা তুলো, তারপরে নিজেরা করো, বইটা আসছে। ভাই আগের স্লাইড আরেকবার দেখান, স্ক্রিনশট নেবা নাকি? না, স্ক্রিনশট নিতে পারো। নিজেরা করলে এটা 1 মিনিটে হয়ে যাওয়ার কথা। এর থেকে সহজ অঙ্ক বাংলাদেশে নাই। তুমি মিয়া বেশি কথা বলো, মিউট করে দিব তোমারে। আমি বলছি এর থেকে সহজ অঙ্ক বাংলাদেশে নাই, সে বলে কোন দেশে আছে। ওরা কি বিদেশে গিয়ে পড়ালেখা করবে? খেয়াল করো, 250 এটিএম চাপ সহ্য করতে পারে। তোমার 250 এটিএম চাপে তোমার সিলিন্ডারটার তাপমাত্রা কত হবে? মানে কোন তাপমাত্রায় 250 এটিএম হবে? সো ওই তাপমাত্রায় তো বিস্ফোরণ হবে। সো P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। তোমার T2 বের করতে হবে। T2টা কত? P2 T1 P1। সো তোমার P2 কত দেখো, দ্রুত হয়ে যাবে। P2টা হচ্ছে তোমার
250 এটিএম চাপ সহ্য করতে পারে, এটা হচ্ছে P2। T1 কত? 27°C, মানে 300 কেলভিন। আর P1 কত? 125 এটিএম। দেখো এটা মুখস্থ এমসিকিউ টাইপ ম্যাথ, এটা 600 কেলভিন, মুখে মুখে করা যায়। 600 কেলভিন তাপমাত্রায় বিস্ফোরণ হয়ে যাবে। এই 150 কেলভিন কার আসছে? 3 সাইড গেমার্স হেতে আমারে কমেন্ট করতে করতে ফাড়ায় ফেলছে, ভাই কঠিন অঙ্ক করান, কঠিন অঙ্ক করান, কঠিন অঙ্ক করান। এত সহজ অঙ্ক বাবা, তুমি 150 কেলভিন উত্তর কেমনে আনলা? আস্তে আস্তে আমরা কঠিনে যাব, ঠিক আছে? ভুল টাইপ করছিলাম, ভুল এমনভাবে ভুল টাইপ করছে বেড়ায়, 600 150 লিখছে, 600 500 মারা যায়, 600 400 মারা যায়, 6-এর আশেপাশে যে দুইটা সংখ্যা, 600 150। আর 600 না, ঠিক আছে, 600-এর উপরে গেলে ফাটবে, ঠিক আছে? ওকে ভাইয়া 300 কই থেকে আসলো? 300 তো এই যে 27°C মানে কি বলো তো? 27-এর সাথে 273 যোগ করো, তাহলে কি আসে? 300 কেলভিন। বুঝছো কিভাবে আসছে? 27-এর সাথে 273 যোগ করো। ওকে ডান। এখন আসো সামনে যাই, এই ম্যাটটা তুলো, তুলো, তারপর করে দিচ্ছি, 2 মিনিট টাইম। বুয়েট 8-9 আসছে। সেলসিয়াস বসে কখনো কাজ করবো না। নাসিম ভাইয়া আমাকে ভুলে গেছেন? আমি তো কাউকেই ভুলি না, সবাইকেই মনে রাখি, বাট তোমরা আমাদের ভুলে যাবা। জাফর আলী হিন্দিতে কি লিখছো? আচ্ছা হু মে আক্কা হু, ও আন্ধা হু, ও মারুফ আক্তার, বুয়েট তো ইজি কোয়েশ্চেন করে ভাইয়া। বুয়েট সহজ প্রশ্ন করে, শুধু পরীক্ষার হলে এই প্রশ্নগুলোই কঠিন হয়েছে। অভিজিৎ চক্রবর্তী, আপনি কে ভাই? জান্নাতি জান্নাতি ভাইয়া বগুড়া আসবেন না? আসবো ইনশাল্লাহ। ওমরা হজ করে আসবো, তারপরে চুল বড় হবে, তারপরে মানে আরো 2 মাস। ভাই গ্র্যান্ড সেলিব্রেশনে আমাকে ভলেন্টিয়ার নিয়েন, 5,000 টাকা করে এইবার টিকিট ছাড়বো, বুঝছো? ভলেন্টিয়ারের টিকিট 5,000 টাকা করে একটা টিকিট, না আরো বেশি নমান? যারা যারা আগে আগে টিকিট কাটতে পারবে, ঠিক আছে, তাদের জন্য ধরো 500টা টিকিট ছাড়বো। 500টা টিকিট আমি আবার ব্ল্যাকে কিনে রাখবো, বুঝতে পারছো? ওইগুলো আবার 3 গুণ দামে বিক্রি করব। ওকে আসো সামনে যাই, সামনে যাই। সো আসো, যারা সুপারিশ করবে তাদের জন্য
আমরা এইভাবে 15,000 টাকা করে টিকিট। আর যারা সুপারিশ করবে না, ধৈর্য ধারণ করবে, তারা ফ্রিতেই পাবে। আচ্ছা সামনে চাই। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, খেয়াল করো কত ডিগ্রি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের আয়তন, কঠিন বস্তু সহ, ভালোভাবে পড়ো কিন্তু, কঠিন বস্তু সহ কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করা হলো। দেখো ভালোভাবে ভাষাটা বুঝো, এটা দ্বারা কি বোঝাচ্ছে? 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছে না 54 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছে? বলো তো। মানে বর্তমান তাপমাত্রাটা কত? 27 থেকে 54 হয়েছে, নাকি 27-এর সাথে 54 যোগ? চুয়ান্নতেই আছে, মানে 27 থেকে বাড়ায় 54-তে নিয়ে আসছে, এটা বুঝাচ্ছে। আর যদি এই এটা না থাকতো, ভালোভাবে বুঝো, ধরো এখানে এটা নাই, এটা নাই, তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস বর্ধিত করা হইল, তখন কি 27 প্লাস 54? বুঝা গেছে? সো বাংলা ম্যাথ করতে গেলে তুমি ফিজিক্সের ম্যাথ করো বা কেমিস্ট্রির ম্যাথ করো, বাংলাটা খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস মিসিং থাকলেই তোমার পুরোটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে 27 থেকে 54 হয়েছে। এর চাপ দ্বিগুণ ও কঠিন বস্তু সহ আয়তন, ধরো চাপ যদি দ্বিগুণ করো, তুমি এর চাপটা কি করছো? দ্বিগুণ করছো। তো এর ফলে কি হয়েছে? কঠিন বস্তু সহই আয়তন হয়েছে 59.3 সেন্টিমিটার কিউব। এখন বলছে কঠিন বস্তুটির আয়তন কত। দেখছো বুয়েট এই টাইপটারে কত পছন্দ করে, পছন্দ করে কিনা। এইবার কি আর বয়েলের সূত্র আছে না? এটা বয়েল চার্ট সমন্বয় সূত্র, বলো তো। এখানে কি চাপও পরিবর্তন হয়েছে, তাপমাত্রাও পরিবর্তন হয়েছে, আয়তনও পরিবর্তন হয়েছে, তাই না? সবকিছু পরিবর্তন হয়েছে না? তিনটাই পরিবর্তন হয়েছে, চাপ, তাপমাত্রা এবং আয়তন। ঠিক আছে? ইয়েস অর নট? চাপ, তাপমাত্রা, আয়তন তিনটাই পরিবর্তন হয়েছে। সো এখন একটু খেয়াল করো, এখানে যদি আসি আমি ইনিশিয়াল অবস্থায় T1 কত? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 300 কেলভিন। কেলভিনে নিয়ে করতে হবে অলওয়েজ। তারপরে দেখো কঠিন বস্তুর আয়তন, গ্যাসের আয়তন কি দেখো, গ্যাসের আয়তন আমি কি বলবো? V1 ইকুয়াল টু কি 100 মাইনাস এক্স না? এখন কি আর ওই বক্স টক্স আইকে বোঝানোর দরকার আছে? ঠিক আছে, বুঝছেন তো V1 কেন 100 মাইনাস এক্স? আচ্ছা, তারপরে আপনার P1টা কত? P1টা হচ্ছে P, কারণ চাপ যেহেতু মান দেওয়া নাই। তারপর দেখো আমরা যদি আসি T2টা কত? 54 ডিগ্রি সেলসিয়াস। 54 ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করা হয়েছে, অর্থাৎ তাপমাত্রাটা বাড়ায় আমার 54 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সো 273-এর সাথে 54 যোগ করলে কত হয় দেখো তো? 273 যোগ 54, তাহলে কত? 327। 327 কেলভিন। আয়তন V2 কত? আয়তন কত হয়েছে? 59.3 সেন্টিমিটার কিউব, তাই না? 59.3 মাইনাস এক্স, বুঝছেন তো? আর T2টা কত আমাদের? P2, সরি, P2টা কি? চাপটা কি হয়েছে? দ্বিগুণ হয়েছে না? অর্থাৎ 2P। বুঝতে পারছেন? তিনটা ভ্যালু পাইছি আমরা। এখন আমার এক্সটা কত আসে দেখেন তো। আমার সূত্র কি? P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2 কিনা বলো তো? এটা আমাদের সূত্র না? P1 V1 বাই T1 P2 V2 বাই T2। সো এখন দেখো এটা যদি আমার সূত্র হয়, তাহলে আমি কি কি বের করতে পারি এখান থেকে? এক্সটাই তো বের করতে হবে, কঠিন বস্তুর আয়তন কত। সো আমার P1 কত? P1টা P, V1টা কত? 100 মাইনাস এক্স, T1 কত আমার? T1 হচ্ছে 300,
আমার P2 কত? P2টা হচ্ছে 2P। V2 কত? 59.3 মাইনাস এক্স। আমার T2 কত? T2টা হচ্ছে 327। এখন আমার কি লাগবে দেখেন, কি কি কাটাকাটি যায়, কাটি। এই পি কাটা, ঠিক আছে। এখন দেখো আমার এই অংশটা একটু ক্যালকুলেশন করি, 2 ডিভাইডেড বাই 327 ইন্টু 300, তাহলে কি আসবে দেখো, 100 মাইনাস এক্স সমান সমান এই 59.3 মাইনাস এক্সের সাথে কি গুণ হচ্ছে। সো আমি যদি করি 600, দেখো 300-র সাথে 2 গুণ 600 ভাগ 327 যদি করি তাহলে কত আসবে, 1.83, 1.83 ইয়েস ইন্টু 59.3 মাইনাস এক্স। ক্লিয়ার? এখন 1.83-র সাথে আমি যদি 59.3 গুণ করি তাহলে কত আসবে, 108.8। সো দেখো 100 মাইনাস এক্স সমান সমান 108.8 মাইনাস 1.83 এক্স। তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত আসতেছে, 8.8 ডিভাইডেড বাই 0.83, 8.8 ভাগ 0.83, 10.6 আসতেছে কিনা, এককটা কি হবে, সেন্টিমিটার কিউব বা মিলিলিটার। ক্লিয়ার? ক্লিয়ার? ডান? দেখো ভি কি সবসময় সেন্টিমিটার কিউব। দেখো এখানে প্রশ্নগুলোতে কি করছে, ভালোভাবে দেখো, প্রশ্নে কিসে ছিল, সেন্টিমিটার কিউবে ছিল, তাই আমি এখানে সেন্টিমিটার কিউবে নিয়ে আসছি। প্রশ্নে যদি মিটার কিউব থাকতো আমি মিটার কিউবে নিতাম, ঠিক আছে। ডান? সবাই বুঝছি? রায়হান আফ্রিদি ভাইয়া, ও মাগো, ছুটি প্রোফাইল পিকচারটা দিছে বুয়েটের, আবার ছুটি চায়। তোমার তো লক্ষ্য থাকবে অনেক বড়, তাই না? তোমার তো পড়ালেখার, ঠিক আছে, অনেক ইয়া থাকবে, আগ্রহ থাকবে, তুমি এত তাড়াতাড়ি ছুটি চাও কেন? আর অরিক নবী, সাকিব ভাই আপনি অনেক ভালো মানুষ, তাই ছুটি দেন। কতদিন আমাদের কেমিস্ট্রি টিচারদের ছবি দেখো নাই, ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাড বয়েস, খারাপ মানুষ, ঠিক আছে। সো ছুটি দিব না, ভালো মানুষ হইলে তো ছুটি দিব, উই আর ব্যাড বয়েস। ওকে, সামনে যাই। সো এই কারণে কোনো ছুটি নাই। তোমরা এই ছুটি করো, আমি অঙ্কই করাইতে পারি না। এখন যদি হচ্ছে বুলেটের গতিতে অঙ্ক করাইতাম তাহলে কেমন লাগতো, আস্তে ধীরে অঙ্ক করাই তাও যদি ছুটি করো কেমনে হবে। সো পুরোটা বুঝতে পারছি আমরা সবাই। তারপর দেখো দেখো ব্যাংকক যাব না, আমরা হিমালয়ের পাদদেশে যাই, চলো। পোলাবাইন বলতেছে ব্যাংকক যান, চলো আমরা হিমালয়ে যাই, একটু শীত নিয়ে আসি, বরফ ফিল করো, নিজেকে একটু বরফের দেশে ফিল করো, আসো, ঠান্ডা। সো তোলা হয়েছে, তোলা হইলে ডান বইল হয়ে কে, এই প্রশ্নই তো চলে গেল।
চমৎকার একটা ম্যাথ, খেয়াল করো। ভাইয়া সিলেট আসবেন না? সিলেট আসবো, সমস্যা নেই। সিলেটে যাই না এই ভয়ে, পোলাপাইন ধৈরা বাইনটা যদি লন্ডন নিয়ে চলে যায়, এই কারণে ভয়ে আমি সিলেট যাই না। সিলেটের নাকি ম্যাক্সিমামের ড্রিম লন্ডন। ওকে, আসো। হিমালয়ের পাদদেশে, মানে হিমালয়ের নিচে, ঠিক আছে, ধরো একটু ড্রয়িং করি। একটু হিমালয়ের সারফেসটা কেমন, এরকমই তো, হ্যাঁ। আচ্ছা, আরো উপরে যাইতে পারি, যাচ্ছি না, ঠিক আছে। ধরো হিমালয়ের পাদদেশে বাতাসের চাপ 100, এই জায়গাটায় 102 বা 102 কিলো প্যাসকেল, এবং এই জায়গাটায় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আর যত উপরের দিকে যাবে, ঠিক আছে, বলছে এভারেজ সিঙ্গে তাপমাত্রা, আমরা জানি উপরে গেলে তাপমাত্রা কমবে -23 ডিগ্রি সেলসিয়াস। আর ওইখানে চাপটা কত, সিঙ্গে বাতাসের চাপ, এভারেজ সিঙ্গে বাতাসের চাপটা কত, P2টা কত। এবং এইখানেই থেমে যায় নাই, প্রশ্নটা এত সুন্দর। এই এভারেজ সিঙ্গে বাতাসের চাপ এবং প্রমাণ চাপের তফাৎটা হিসাব করতে বলছে। ওকে, এখন আসো, খেয়াল করো। আমরা যদি বলি P1/T1, কারণ প্রেশার আর টেম্পারেচার নিয়ে খেলা, সো কার সূত্র হবে বলো তো? গেলুসাকের সূত্র, P2/T2। তো আমাদের P2 বের করতে হবে। P2 ইকুয়াল টু কি, P1/T1 ইন্টু T2। ডান। সো P1 কত আমাদের, খেয়াল করো, 102 কিলো প্যাসকেল। T1 কত আমাদের, 15 ডিগ্রি সেলসিয়াস, মানে কি বলো তো, 288 কেলভিন। T2টা কত, -23। সো -23-এর সাথে 273 যদি যোগ করি, তাহলে 250 কেলভিন। বুঝতে পারছো? তাহলে P2টা কত আসে, 88.54। এখন বলো উত্তর কত, উত্তর কত, সবাই বলো। উত্তর কত? পার্থক্যটা কত আসতেছে? সো দেখো, প্রমাণ চাপের সাথে কিন্তু অনেক স্টুডেন্ট যে ভুলটা করে, এটার সাথে পার্থক্যটা করে দেয়। আর প্রমাণ চাপ কত বলো তো, 101.325 বা 101.325 কিলো প্যাসকেল। সো আমাদের ডেল পিটা কত, 101.325 মাইনাস 88.54, আমরা বলতে পারি কিলো প্যাসকেল। ইয়েস অর নট? সো কত কিলো প্যাসকেল আসবে, অ্যান্সারটা দেখো। $12.78 কিলো প্যাসকেল। বুঝা গেছে? 12.78 কিলো প্যাসকেল। সো এটা কি আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সারটা কি, 12.78 কিলো প্যাসকেল। মজা ছিল না? অনেকে যেটা করবে 102 থেকে বিয়োগ দিয়ে দিবে। ওকে, অনেকে 102 থেকে বিয়োগ দিয়ে দিবে, তাদেরটা ভুল হবে। 12.78 কিলো প্যাসকেল। আরেকটা অঙ্ক করো। এটাকে HW দিব তোমাদের। কুয়েত সিটিতে গ্রীষ্মের দুপুরে, দেখছো? এখন তোমার গরমে নিয়ে চলে যাই। এতক্ষণ তো এভারেস্টে রাখছি, এভারেস্টে গিয়ে এখন তোমারে কই নিয়ে যাব, একদম গরমে নিয়ে যাব।
আচ্ছা এইচডব্লিউর আমি মানে রেজাল্টটা তোমাদের বলি না, হ্যাঁ? আচ্ছা, এটার রেজাল্টটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে ঘনত্বটা হ্রাস পেয়ে, এটা ব্রেন স্টর্মিং করবা, হ্যাঁ, হ্রাস পেয়ে তোমার হচ্ছে 0.776 গ্রাম পার সেন্টিমিটার কিউব হবে। বুঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার। যারা মিলাইতে পারবা নিজে নিজে একটা চকলেট খেয়ে নিবা আমার পক্ষ থেকে। ওকে, ডান। তারপর আসো, একই সময়ে ঢাকা এবং কুয়েত সিটিতে, দেখি তো 2 মিনিট সময় দেই, তুলো তো, করাই দিই। ঢাকার সাথে কুয়েতের একটা কানেকশন। আর কুয়েতে গেলেই তো তোমরা স্বর্ণ পাবে, বুঝো নাই? টেনশন করো কেন? আচ্ছা আরেকটা ম্যাথ আছে, এইটা কইরা এত মজা পাবা না। এই যে এটা করো, এটা ঠিক আছে, বইয়েটা আসে একটা অঙ্ক করাই, ভাল লাগবে। হ্যাঁ, 1.5 মিনিটে অঙ্ক তুলতে পারবা। এই ম্যাথটা করাই দিই। ফেব্রুয়ারির 18 তো? হ্যাঁ ইনশাল্লাহ মেন জিনিসগুলো শেষ হয়ে যাবে পরীক্ষায় আসার মতো। এইগুলো কি বুয়েটের এমসিকিউ না রে বাবা, রিটেন। এরকম 2টা করে রিটেন থাকে 10 মার্ক, বা একটা রিটেনও থাকে 10 মার্ক, 10 মার্কের প্রশ্ন। নাজমুল হাসান সরকার বলতেছে এগুলো কি বুয়েটের এমসিকিউ? কে কে কোন কলেজের আছো আমাদের সাথে? ফেব্রুয়ারির 6 তারিখ হইলে শেষ হবে না, বুঝো নাই? আজকেই তো জানুয়ারির 31, ফেব্রুয়ারির 6-এর আগে তো একটা ক্লাস পাবো। কেমনে শেষ হবে বলো? একটা হচ্ছে টাইনা শেষ করে দাও, একটা হচ্ছে ভালোভাবে শেষ করা। আর যাদের আগে পরীক্ষা তোমরা আর্কাইভ থেকে শেষ করো, আর্কাইভেও অনেক সুন্দরভাবে পড়ায় দেওয়া আছে। নাহিদ মির ছুটি দেন স্যার, মাহফিলে খিচুড়ি খাইতে যাব। দিলে তো জিভে জল এনে। সেই সোনালী অতীত। হ্যাঁ, ভোর 4টা পর্যন্ত অপেক্ষা করছি খিচুড়ি খাওয়ার জন্য। মাহফিলে ছোটকালে। ছোটকালে এত দুষ্ট ছিলাম আমরা, মাঝে মাঝে দেখা গেত খিচুড়ি টিচুড়ি খেয়ে ফজরের নামাজ না পড়েই ঘুমিয়ে গেতাম। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি পাপটা করতাম। আসো আসো সামনে যাই। দেখো, একটি পরীক্ষা কক্ষের দৈর্ঘ্য আছে, চমৎকার একটা ম্যাথ। প্রস্থ আছে, উচ্চতা আছে 20, 10 আর 5। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া থাকলে তুমি কি আয়তনটা বের করতে পারবে না? আয়তন ভলিউম ইকুয়াল টু কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিনা? ইয়েস অর নট? তো দৈর্ঘ্য কত? 20, প্রস্থ কত? 10, উচ্চতা কত? 5। 3টা গুণ করলেই তো আয়তনটা পেয়ে যাচ্ছ মিটার কিউব এককে। পরীক্ষাতে কক্ষটিতে কত কিলোগ্রাম বাতাস আছে? তোমার কাছে জিজ্ঞেস করছে কত কেজি বাতাস আছে, ডাব্লিউ ইকুয়াল টু ওয়াট। এখন বলছে বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, আর আণবিক ভর মোলার মাস। আচ্ছা, এই সূত্র তো তোমাদের করাইনি, 29। আচ্ছা, এটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ দিয়ে করে, অন্য সূত্রের ম্যাথ, তোমাদের তো এই সূত্র করাই নাই। মানে কিছুদিন পরে আমরা পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ পড়বো, এটা দিয়ে করা যায়, বুঝতে পারছো?
সো কোনো সমস্যা নাই। তো পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ যখন পড়াবো এই ম্যাথটা আবার আসবে, টেনশন করো না। ওকে, তাহলে আজকে ছুটি। আচ্ছা করাই দেন। আচ্ছা তোমরা জানো পিভি ইকুয়াল টু এনআরটি? তাহলে দেখো পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম আর টি। এখন আর তো বুঝাইতে হবে, আর কি মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে? এখন আয়তনটা মিটার কিউব থেকে লিটারে আনি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? আয়তনটা মিটার কিউব থেকে লিটারে আনি, ওকে? আর যেহেতু কোনো ইয়া দেয় নেই, আদর্শ অবস্থা ধরে নেই, চাপ 1 ATM ধরে নিই আদর্শ অবস্থা, আর আয়তনটা হচ্ছে মিটার কিউব থেকে লিটারে আনি। বলতো 1 মিটার কিউব সমান সমান কত লিটার? ঠিক আছে, বলতো 20 ইন্টু 10 ইন্টু 5। এক মিটার কিউব সমান সমান কত লিটার বলতো? 1000 লিটার, মনে আছে? ওকে, 1 মিটার কিউব সমান সমান 1000 লিটার। তাহলে 1000 মিটার কিউব মানে কি 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 লিটার, মানে কি 10 টু দি পাওয়ার 6 লিটার। আয়তনটা কত? 10 টু দি পাওয়ার 6 লিটার। সো তখন তুমি আর এর মানটা আর বসাবো হচ্ছে 0.0821, এগুলো পড়াবো তোমাদের, সমস্যা নাই। লিটার এটিএম, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স, আরটা এটা বসাবো আমরা। সো আর যদি 0.0821 বসাই তাহলে তুমি হচ্ছে ডাব্লিউ পেয়ে যাবা। ডাব্লিউটা কিসে পাবা? গ্রামে পাবা। ডাব্লিউ ইকুয়াল টু পিভিএম ডিভাইডেড বাই আরটি। সো এই ভ্যালুগুলো তো সব দেওয়াই আছে, সব বসায় দিবা। এখানে ভরটা কত? 29, আণবিক ভর 29, কিন্তু 29 মানে কি গ্রামে আছে, হ্যাঁ? সো তোমার কাছে কত কেজি চাইছে? সো রেজাল্টটা কিসে পাবা? রেজাল্টটা যেটা পাবা এটা গ্রামে পাবা, সেই রেজাল্টটাকে তুমি কি করবা? কেজিতে কনভার্ট করবা, ওকে? বুঝতে পারছো? সব ভ্যালু তো দিয়েই দিছি, চাপ 1 ATM, আয়তন কত, সব দিয়ে দিবা, তারপর রেজাল্টটা করে ফেলবা, ওকে? ক্লিয়ার? না না, হ্যাকারস ইউটিউবার ওইভাবে হবে না, ঠিক আছে? ওইভাবে হবে না। ডান? সো আজকে এইখানেই ছুটি দেই তোমাদের, 11:45 বাজে। আমারও বাসায় যেতে হইব, আমি আজকে বাসার বাইরেতে ক্লাস নিচ্ছি। সো পরশু দিন দেখা হচ্ছে তোমাদের সাথে, হ্যাঁ? কবে দেখা হচ্ছে? পরশু দিন, হ্যাঁ? শনি, রবি, সোমবার দেখা হচ্ছে, ওকে? আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। টাটা, বাই বাই।